বৃষ্টির ঢলে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। বান্দরবান কক্সবাজারে পাহাড় ধসে আরো 7 জনের মৃত্যু। চট্টগ্রামে পানিবন্দী হাজারো মানুষের দুর্ভোগ চরমে, ফসলেরও ব্যাপক ক্ষতি। পাহাড় কাটা বন উজাড়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের সরকার। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থান নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর। পরিবেশ রক্ষা করেই উন্নয়নের আহ্বান। তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান ফেরার রায় আপিলেও বহাল। সংসদে সুরাহা হবে নীতি নির্ধারণী বিষয়। নিরপেক্ষ সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মুসলিম বিশ্বকে সংহতির শিক্ষা দিয়ে চিরনিদ্রায় খামেনি। নিজ শহর মাশহাদে কিছুক্ষণ পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল। শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। রাতে অদম্য ফ্রান্সের সামনে লড়াকু মরক্কো। সেমির স্বপ্নে নিচে গিয়ে প্রিয় দলকে উজ্জীবিত করছেন সমর্থকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড় ধসে বাড়ছে প্রাণহানি। বান্দরবানে একই পরিবারের 3 জন সহ প্রাণ গেল 5 জনের। কক্সবাজারেও মারা গেছেন 2 জন। এদিকে টানা বৃষ্টিতে তলিয়েছে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা চাষি। মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণের কবলে দেশ। পাহাড়ি ঢল আর উজানের পানিতে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানি। রাঙামাটিতে টানা 4 দিনের ভারী বর্ষণে বাঘাইছড়ি বিলাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেকেই গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। মহলছড়ির সড়ক ডুবে থাকায় রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ। জেলায় 140টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। টানা বৃষ্টিতে জেলায় ছোট বড় মোট 97টি স্থানে পাহাড় ধসে গেছে। সবাই ঘরবন্দি, বের হওয়া যাচ্ছে না। খুবই কষ্ট আছে, গরু ছাগল নিয়ে বাইরে গেছি। বান্দরবানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সাঙ্গু ও মাতামুহুরীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে লামার মিশন পাড়ায় আলাদা 2টি পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 2 পরিবারের 5 জন মারা গেছেন। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। বিভিন্ন সড়কে পানি ওঠায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। অতিবৃষ্টির কারণে গাছগোছালা সহ পাহাড় ভেঙে এসে 2 পরিবারের, একই পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তান 3 জন নিহত এবং অপর পরিবারের স্বামী স্ত্রী 2 জনে নিহত। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তাল রয়েছে সাগর। জারি আছে 3 নম্বর সতর্ক সংকেত। টানা বর্ষণ ও উজানের ঢলে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় মারা গেছেন 2 জন। রাস্তাঘাট ডুবে গেছে এবং ক্ষেত খামার করছে, সব তলিয়ে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সহ বিভিন্ন চরে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে নিমজ্জিত বসতঘর, মাছের ঘের, ফসলের ক্ষেত। বিপর্যস্ত উপকূলীয় এলাকার জনজীবন। চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষক। মৌলভীবাজারের মনু, ধলাই, জুড়ি ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আমরা অবজারভেশন রাখছি যে কোনো তৈরি হলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে চরাঞ্চলের সবজির জমি। এতে সহস্রাধিক কৃষক ক্ষতির সম্মুখীন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন শফিকুল আলম এবং বান্দরবানে আছেন সহকর্মী এন এ জাকির। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। যে জলাবদ্ধতা শহরে ছিল সেটি এখন আসলে দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রামের বন্যা পরিণত হয়েছে। কারণ পাহাড়ি ঢল, উজান থেকে নেমে আসা ঢলে দক্ষিণ চট্টগ্রামে যে চট্টগ্রাম কক্সবাজার আমি মহাসড়কটি দেখাচ্ছি সেটি এখন পানির নিচে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, পানির নিচে ডুবে যাচ্ছে। আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করি। দূর থেকে যে বড় বড় গাড়িগুলো আসছে সেগুলো চাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। হয়তো এটি এই মুহূর্তে যান চলাচল মোটামুটি স্বাভাবিক আছে, কিন্তু পরে
দূরে গিয়ে হয়তো পানি আরও বাড়লে কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বন্ধ হয়ে যেতে পারে। কারণ এই যে বান্দরবান থেকে যে শঙ্খ নদীর যে পানি উজানের পানি ঢল নেমে এসেছে, এতে করে প্রায় 1 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে গেছে। আর যে দক্ষিণ চট্টগ্রামের যে 4টি উপজেলা, বিশেষ করে সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, আনোয়ারা বিভিন্ন এলাকা কিন্তু পানি ডুবে গেছে। এখানে প্রায় বলা হচ্ছে যে 1000 হেক্টর জমি পানির নিচে ডুবে গেছে এবং মাছের ঘের এবং পুকুর থেকে পুকুর ডুবে গেছে। মানুষের বড় ধরনের ক্ষতি মুখে পড়তে হতো মানুষকে। কারণ বলা হচ্ছে এইবারে যে স্মরণকালে সবচেয়ে বেশি গত 50 বছর যে বৃষ্টি হয়নি, এবার সেরকম বৃষ্টি হয়েছে। আজকে আবহাওয়া বলেছে গত 4 দিনে প্রায় 950 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। মানে অতীতে সব রেকর্ড ভঙ্গ করে কিন্তু এবার বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম জুড়ে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দীর্ঘ লাইন ধরে কিন্তু বড় বড় কাভার ভ্যান, বাস, ট্রাক, কাভার ভ্যানগুলো আসছে। তবে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে। পরবর্তীতে গিয়ে হয়তো সে যান চলাচল বন্ধ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে এই যে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, সেটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের 4 থেকে 5টি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়লো এবং ল্যান্ডলাইনটি ডুবে গেছে এবং বান্দরবান থেকে শঙ্খ নদী নিয়ে পানি প্রতিনিয়ত বাড়ছে এবং এই মহাসড়ক হয়তো কিছুক্ষণ পর বন্ধ হয়ে যেতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি বান্দরবানের এম এ জাকিরের কাছে। এখনো অপরিবর্তিত বান্দরবানের বন্যা পরিস্থিতি টানা 5ম দিনের মতো অব্যাহত রয়েছে। থেমে থেমে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত। আর প্রবল বর্ষণের ফলে বান্দরবানে যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলি প্লাবিত হয়ে পড়েছে। এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় কয়েক লক্ষাধিক মানুষ। এছাড়াও পানিবন্দী হয়ে যে মানুষগুলি রয়েছে তাদের মধ্যে প্রায় 4000-এর বেশি মানুষ এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। সেখানে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে সহায়তা করার, কিন্তু তারপরেও তারা সেখানে নানা কষ্টে দিনাতিপাত করছে। অন্যদিকে সড়ক তলিয়ে যাওয়ার কারণে বান্দরবানের সাথে কিন্তু এই মুহূর্তে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ। তথাপি যে অভ্যন্তরীণ উপজেলাগুলি রয়েছে, বিভিন্ন সেই উপজেলাগুলির সাথেও কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও আপনার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ না থাকায় এবং মোবাইল নেট না থাকায় চরম ভোগান্তির মধ্যে রয়েছে সাধারণ মানুষরা। তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। এছাড়াও আজ ভোর রাতের দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে 2টি পরিবারের শিশু সহ 5 জন মানুষ নিহত হয়েছে। তার আগে রাত 1টার দিকেও একই এলাকায় পাহাড় ধসের ঘটনায় এক নারী আহত হয়েছে। তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে, পাহাড় ধসের ঝুঁকিতে কিন্তু বান্দরবানে এখনো প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করছে। তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন কিন্তু তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। শহরে মাইকিং চলছে, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এর পরেও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, পাহাড় ধসের ঝুঁকিতে অনেকেই বসবাস করছে। তারা আশ্রয় কেন্দ্র বা নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে না। এই কারণে পাহাড় ধসের আশঙ্কায় হতাহতের যে সংখ্যা সেটি কিন্তু এখনো রয়ে গেছে। আর বৃষ্টিপাত অব্যাহত থাকায় সাঙ্গু নদীর পানি কিছুটা কমলেও এখনো পর্যন্ত কিন্তু মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। বিভিন্ন সড়কে এখনো পানি রয়েছে এবং যে পাড়াগুলি, নিম্নাঞ্চলের যে বিভিন্ন পাড়া রয়েছে সেই পাড়াগুলিতে এখনো কিন্তু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তো বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আর যদি বৃষ্টিপাত থেমে যায় সেক্ষেত্রে হয়তো আগামীকাল সকাল নাগাদ এই পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং বান্দরবানে। পাহাড় কাটা, বন উজাড়, বন্য হাতি হত্যা, শতবর্ষী গাছ কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকার 3য় অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবেশ রক্ষা করেই উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করে সরকার প্রধান বলেন, সবাই মিলে চেষ্টা করলেই উন্নয়ন হবে পরিবেশের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উষ্ণ হচ্ছে পৃথিবী। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণে ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। সম্ভাব্য ক্ষতি মোকাবেলার অন্যতম উপায় বৃক্ষরোপণ। দেশে 25% বনভূমি থাকার আদর্শ মান থাকলেও রয়েছে মাত্র 15%। পদক 2025
এমন বাস্তবতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী আয়োজনে তারেক রহমান বলেন, গাছ লাগানোই হতে পারে সুন্দর পৃথিবীর জন্য বিনিয়োগ। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে হয়, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব, যেই পরিবেশে সম্ভব। কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারি হয়ে। ওই দুলহাজারিয়াতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ 2-3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে। বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার 3য় অবস্থান শীর্ষক প্রতিবেদনের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সবাইকে। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। যুগ যুগ ধরে বাস্তু সংস্থানের অংশ হয়ে ওঠা মা বৃক্ষ রক্ষার আহ্বান জানান সরকার প্রধান। পাহাড় কাটা, বন্যপ্রাণী নিধন প্রতিরোধ, নদী রক্ষা সহ পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে উন্নয়ন এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। উদ্বোধনী আয়োজনে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ও পরিবেশ পদক 2025 তুলে দেওয়া হয়। সামাজিক বনায়নের অংশীজনদের মধ্যেও লভ্যাংশের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে গাছের চারা রোপণ করে পরিবেশ ও বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন তারেক রহমান। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। রাষ্ট্রের মূলনীতির বিষয়গুলো সংসদের হাতে ছেড়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত। সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। আইনমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল সংবিধানের 15 সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা, রাষ্ট্রদ্রোহিতা ও নারীদের সংরক্ষিত আসন 50 করা সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় 2014, 18 ও 24 সালে আওয়ামী লীগ একতরফা জাতীয় নির্বাচন করতে পেরেছে বলে অভিযোগ করে বিরোধী দলীয়রা। এদিকে 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজন পৃথক 3টি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, গণভোটের বিধান বাতিল, সংবিধান সংশোধনের ক্ষমতার উপর বিধিনিষেধ এবং মৌলিক অধিকার বাস্তবায়নে হাইকোর্টের এখতিয়ার সীমিত করার বিধানকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন আদালত। তবে 15 সংশোধনীর বাকি বিষয়গুলো ভবিষ্যৎ সংসদের বিবেচনার জন্য রেখে দেওয়া হয়। বৃহস্পতিবার এই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংসদেই শুরু হবে নীতি নির্ধারণী সংক্রান্ত বিষয়গুলো। হাইকোর্ট ডিভিশন 4টি বিষয়ের পরে তার অবজারভেশন দিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা, গণভোট ফিরে আসা এবং সংবিধানের সাথে ক, সাথে খ এবং সুপ্রিম কোর্টের যে রিটের যে ক্ষমতা সেই সম্পর্কে। তো আলটিমেটলি এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকবে। যেগুলো রাষ্ট্রের পলিসি, রাষ্ট্রের নীতি, যেমন
সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল 8, 9, 10, 11, 12, 25 এগুলো সহ যেগুলো নীতি কথা, এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আপিলকারী বদিউল আলম মজুমদার ও তার পক্ষের আইনজীবী বলেন, আপিল বিভাগে সুরাহা হওয়া প্রয়োজন ছিল আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। সংসদ ব্যবস্থা না নিলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা যাবে বলে মনে হচ্ছে না, কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রধানদের শপথ করার জন্য যেই ফর্ম, সেটা তো সংসদের সংবিধানে এখনো ফিরে আসেনি। আশা করি সংসদ জটিল ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে, সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। এদিকে সচিবালয় আইনমন্ত্রী জানান, আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে, যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয়, সেটা আমরা সংসদে বিল আনব। এর মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত সাংবিধানিক মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড। ময়মনসিংহে 5 বছরের নিসামণিকে ধর্ষণ ও হত্যার 25 দিন পর 3 জনের ফাঁসির আদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য সরকারের কাছে কোনোভাবেই বিবেচ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে ভারত ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শামা ওবায়েদ। 2024-এর গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্ম ও আন্তর্জাতিক গণমাধ্যমে নানান বার্তা দিচ্ছেন শেখ হাসিনা, আভাস দিচ্ছেন দেশে ফেরারও। ওনার সিদ্ধান্তগুলো ফলো। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দণ্ডিত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতিগত সিদ্ধান্তে মোটেই প্রভাব ফেলে না। জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে। শেখ হাসিনা কি বলছে না বলছে, ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না, একেবারেই রেলেভেন্ট না। কূটনীতির কোনো ঘাটতি নেই। গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়েও নিয়মিত কূটনৈতিক সংলাপ চলছে বলে জানান শামা ওবায়েদ। বলেন, পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক প্রেক্ষাপট এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বিবেচনায় ইতিবাচক অগ্রগতি সম্ভব। গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারে এবং সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই আগাচ্ছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, পেশাদারিত্ব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সরকার প্রধান সিদ্ধান্ত নিচ্ছেন বলেও দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। কে কতটুকু আন্তরিকভাবে দেশের জন্য কাজ করতে পারছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন 2 জন, নতুন করে আক্রান্ত 190 জন। হামের প্রকোপের মধ্যেই ডেঙ্গুর চোখ রাঙানিতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর হওয়ার প্রথম 2 দিনের মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। এদিকে আগের তুলনায় হামে আক্রান্ত রোগী কমে আসছে হাসপাতালগুলোতে। প্রায় 4 মাস ধরে চলতে থাকা হামের প্রকোপের মধ্যেই হাসপাতালে মিলছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। তীব্র শরীর ব্যথা, জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় শিশু থেকে বৃদ্ধ। কয়েকদিন ধরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভুগছেন তারা। প্রচুর ব্যথা, প্রচুর মাথা ব্যথা, প্রচুর জ্বর, সহ্য করার মতো না। ডেঙ্গু ধরা পড়ছে, তারপরে দিন আবার রক্ত নিয়ে টেস্ট করছে, পরে বলছে কি রক্তের পয়েন্ট কমে গেছে, মেডিকেলে নিয়ে যান। তবে অনেকেই বিভ্রান্তিতে পড়ছেন হাম ও ডেঙ্গুর লক্ষণ নিয়ে, তাই সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর হওয়ার প্রথম 2 দিনের মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। হসপিটালের যে প্রিপারেশন সেটা তো থাকবে, সেটা ডাক্তারদের ব্যাপার, তারা করবেন, স্বাস্থ্য মন্ত্রণালয় করবেন। জনগণের সচেতনতা বৃদ্ধিটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং এটা
আরবান এলাকা সবচেয়ে বেশি করা দরকার। যদি রোগ বেড়েই যায় কোনো কারণে, সেটার জন্য প্রিপারেশন ঠিক রাখা, যাতে আমরা এটা সঠিকভাবে মোকাবিলা করতে পারি। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও তা হতে পারে ডেঙ্গু বা হামের লক্ষণ। ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার অবনতি না ঘটিয়ে চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ডেঙ্গু থেকে রেহাই পেতে সচেতনতার বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী প্রচেষ্টা চালাচ্ছেন। উস্কানি দিয়ে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রথযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি কাজ করবে বিএনপি। কোনো অপশক্তি আর এই জাতির ঐক্য ভাঙতে পারবে না। চক্রান্ত উস্কানি এড়িয়ে নির্ভয়ে পালিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। সরকারের ভাবমূর্তি কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে থাকবে বিএনপি। স্কুল ফিডিং কার্যক্রমে মানহীন খাবার দিয়ে যারা অপরাধ করছেন তাদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান রিজভী। চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত শিশু ইরা হত্যা মামলায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড দিলেন আদালত। একই সঙ্গে 2.5 লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় 5 বছরের শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনার 25 দিনের মাথায় রায় দিলেন আদালত। এতে 3 আসামির মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিশু ইরা হত্যাকাণ্ডের 4 মাসের মাথায় রায় হলো। আসামি বাবু শেখের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। সেই সঙ্গে 2.5 লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, গত 1 মার্চ সকালে চকলেট কিনে দেয়া ও বেড়াতে নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবু শেখ শিশু ইরামণিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকায় পাহাড়ে নিয়ে ধর্ষণ ও ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় শিশুটিকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3 মার্চ তার মৃত্যু হয়। ওই দিনই সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। 11 জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র 10 কার্যদিবসে এ মামলার রায় দেওয়া হলো। এদিকে ময়মনসিংহের দুবাউড়ায় 5 বছরের শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদে ফেলে হত্যার ঘটনায় 25 দিনের মাথায় রায় দেন আদালত। এতে আসামি আরিফ, রাকিব ও সাইমের মৃত্যুদণ্ডের আদেশ দেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার। এই সঙ্গে তাদের প্রত্যেককে 2 লাখ টাকা জরিমানাও করা হয়। এছাড়া অপ্রাপ্তবয়সী অপর আসামি মারুফের 10 বছরের কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাউদ্দিন আহমদ। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। দ্রুত এ রায় কার্যকর চান তারা। আমরা অনেক খুশি, সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা আরো খুশি হব যদি এই রায়টা আরো তাড়াতাড়ি কার্যকর করে। সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে, আমি সরকারের প্রতি আবেদন। আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট এবং এই ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য একটা দৃষ্টান্তমূলক ঘটনা। গত 14 জুন বিকেলে দোবাউড়ার শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর কংস নদে ফেলে হত্যা করা হয়। পরদিন 15 জুন নিছামণির বাবা বাদী হয়ে দোবাউড়া থানায় মামলা করেন। ঘটনার তদন্ত শেষে মামলার মাত্র 9 দিনের মাথায় 23 জুন 4 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তারিফ রহমান, সময় সংবাদ। দেশের বাইরের খবর। জীবন দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যের বার্তা দিয়ে গেলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কিছুক্ষণ পর নিজ শহর বাসাতে রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জনসমুদ্রে পরিণত হয়েছে শহরটি। কফিনবন্দি হয়ে জন্মশহর মাশহাদে ফিরলেন আয়াতুল্লাহ আলী খামেনি। পথে পথে শোকার্ত লাখো মানুষের ঢল। শোক ছুঁয়ে গেছে শহরের অলিগলিতে, বাতাসে ভাসছে মানুষের কান্না। শৈশবকালে যে শহরের অলিগলিতে ঘুরে বেড়াতেন খামেনি, সেখানেই শায়িত হবেন তিনি। নিহতের 4 মাস পেরোলেও তার প্রতি জনগণের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। গাড়ি থেকে কফিন মাজারের ভেতরে নিতে বেশ খানিকটা সময় লাগে। শেষবারের মতো খামেনির কফিন ছুঁয়ে দেখতে ভিড় করেন অনুসারীরা। উপস্থিত জনতা খামেনিকে স্মরণ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা এক আপোষহীন নেতা হিসেবে। ইমাম হোসাইনের মাজারে বৃহস্পতিবার আরও এক দফায় জানাজা হয়। এ সময় আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন অনেকে।
গেল শনিবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানাজা সম্পন্ন হয়। এরপর ধাপে ধাপে দেশটির পবিত্র নগরী কোমে নেওয়া হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইরাকের নাজাফ ও কারবালায়। সেখানেও রাষ্ট্রীয়ভাবে সম্মাননার আয়োজন করা হয়। এরপরেই ফেরেন নিজের জন্ম শহরে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন খামেনি। বুধবার প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত কার্যালয়ের ফুটেজ প্রকাশ করে ইরানি কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, চাবাহার সহ বেশ কয়েকটি শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নিহত হয়েছেন 3 জন। পরিস্থিতি মোকাবেলায় বন্দর আব্বাস ও বুশেহর প্রদেশের সক্রিয় হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটনের এমন আগ্রাসনকে চুক্তির লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। একই সঙ্গে কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাতের দাবি করেছে আইআরজিসি। ফিফা বিশ্বকাপের খবর। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বোস্টনের রাজপথ রূপ নিয়েছে ফুটবল যুদ্ধক্ষেত্রে। কাতার বিশ্বকাপের সেই চিরচেনা মরক্কো বনাম ফ্রান্স দ্বৈরথ এবার ফিরেছে আমেরিকার মাটিতে। 2022 সালের রূপকথা কোনো ভাগ্য ছিল না, যা প্রমাণ করতেই এবার নতুন ইতিহাস লিখবেন হাকিমিরা, আশা মরক্কানদের। অন্যদিকে ফরাসি ফ্যানদের হুঙ্কার, গতবারের অথরা ট্রফি এবার তারা ঘরে তুলবেনই। আমেরিকার বস্টন শহর এখন ফুটবল উন্মাদনার এক রঙিন মঞ্চ। বিশ্বকাপ ফুটবলের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার অপেক্ষায় মরক্কো ফ্রান্স। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বোস্টনের রাজপথ মাথিয়ে রেখেছেন দুদেশের হাজারো সমর্থক। বোস্টন কমনে জড়ো হওয়া মরক্কান ফ্যানদের চোখে মুখে এখন শুধুই ইতিহাস গড়ার স্বপ্ন। 2022 সালের সেই অবিশ্বাস্য রূপকথা যে স্রেফ কোনো ভাগ্য ছিল না, এবার তা প্রমাণ করতে মরিয়া আফ্রিকান সিংহরা। আমরা অনেক মানুষকে প্রমাণ করে দেখাতে চাই যারা বলেছিল এটা নাকি কেবল ভাগ্য ছিল। যখন একটা জিনিস দুইবার ঘটে তখন সেটা ভাগ্য নয়, এটা ভাগ্য নয়, এটা একটা দল। পর্দার আড়ালে এর পেছনে রয়েছে প্রচুর কঠোর পরিশ্রম। এবার আমাদের প্রতিশোধ নিতে হবে। আমার মনে হয় আজ আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। আমরা আবারও সেমিফাইনালে উঠতে যাচ্ছি। মরক্কোর এই হুঙ্কার অবশ্য মোটেও হালকাভাবে নিচ্ছে না ফরাসি শিবির। বোস্টন কমন থেকে কিছুটা দূরে ওয়াটারফ্রন্টের রোয়েস ওয়ার্ফে জড়ো হয়েছেন ফ্রান্সের সমর্থকরা। ড্রামের তালে তালে গান গেয়ে নিজেদের চেনা ছন্দে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন তারা। প্যারাগুয়েকে হারিয়ে শেষ 8-এ আসা ফ্রান্সের আক্রমণ ভাগ এবারও টুর্নামেন্টের অন্যতম সেরা। তবে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দেয়া মরক্কোর গতি আর শৃঙ্খলা নিয়ে ফরাসি ডিফেন্স যে বেশ সতর্ক, তা ফ্যানদের কথাতেও স্পষ্ট। আমরা একদম শেষ পর্যন্ত যাওয়ার জন্য এখানে এসেছি। আমার এক বন্ধু আমাকে বলেছিল জীবন মানেই আবেগ, আর আমরা সেই আবেগের অভিজ্ঞতা নিতেই এখানে এসেছি, একদম ফাইনাল পর্যন্ত। মাঠের লড়াইটা কঠিন হবে, কিন্তু গ্যালারিতে দর্শকদের মধ্যেও লড়াইটা সমান কঠিন হবে। আমরা নিশ্চিতভাবেই ফাইনাল পর্যন্ত ওদের অনুপ্রেরণা জুগিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। মাঠের লড়াইয়ে কৌশল আর বুটের ধার কার বেশি তা জানা যাবে বোস্টন স্টেডিয়ামের সবুজ গালিচা। ফুটবল রোমাঞ্চের এই চূড়ান্ত মুহূর্তের সাক্ষী হতে এখন অধীর অপেক্ষায় পুরো বিশ্ব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃষ্টির ঢলে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। বান্দরবান কক্সবাজারে পাহাড় ধসে আরো 7 জনের মৃত্যু। চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে, ফসলেরও ব্যাপক ক্ষতি। পাহাড় কাটা বন উজাড়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের সরকার। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকা 3য় অবস্থান নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর। পরিবেশ রক্ষা করে উন্নয়নের আহ্বান। এবং তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান ফেরার রায় আপিলেও বহাল। সংসদে সুরাহা হবে নীতি নির্ধারণী বিষয়। নিরপেক্ষ সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এবার যাচ্ছে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন কর্নার লাইনে।